নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। বর্তমানে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটা দেখলে মনেই হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার, তার প্রশাসন, জামাত এবং সেই সমস্ত জামাতের নেতারা, উগ্র মৌলবাদী সংগঠন, তারা প্রায় নিশ্চিত করে ফেলেছে যে যে কোনো প্রকারে বাংলাদেশকে হিন্দু শূন্য করতেই হবে। এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে এই উগ্র মৌলবাদ নিয়ে টুইট করেছিলেন, বাংলাদেশের হিন্দুদের অত্যাচার নিয়ে কথা বলেছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আগামী দিনে কি হয়, বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কি কোনো হুঁশিয়ারি দিয়েছে, বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের যৌথ উদ্যোগে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচার আগামী দিনে থামানো সম্ভব কিনা, এ বিষয়ে কথা বলার আগে আপনাদের একটি ছবি দেখাই। যে ছবিটা আপনারা পাশে দেখছেন, যে একটি ভদ্রলোক আইসিইউতে শুয়ে আছে ভেন্টিলেশনে। ইনি পেশায় আইনজীবী, নাম হচ্ছে রমেন রায়। এনার অপরাধ কি? এনার অপরাধ হচ্ছে যে বাংলাদেশের সনাতনী জাগ্রত মঞ্চের যে প্রমুখ, যিনি বাংলাদেশের হিন্দুদের একজোট করবার কাজ করেছেন, যিনি বাংলাদেশের হিন্দু নারীদের সম্মান রক্ষার্থে বাংলাদেশের হিন্দুদের, সনাতনীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন, সেই চিন্ময় প্রভুর হয়ে কোর্টে মামলা লড়েছিলেন। এটাই ছিল তার অপরাধ। কারণ আপনারা জানেন, গত 30শে অক্টোবর বাংলাদেশের সনাতনী জাগ্রত মঞ্চের প্রমুখ চিন্ময় মহাপ্রভু সহ আরো 19 জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয় বাংলাদেশের কোতোয়ালি থানায়, এবং সেই মামলাটা দায়ের করেছিলেন বিএনপির একজন নেতা। সেই মামলার উপরে ভিত্তি করে এই চিন্ময় মহাপ্রভুকে গত 25শে নভেম্বর ঢাকা বিমানবন্দরের পার্শ্বস্থ অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং 26শে নভেম্বর তাকে আদালতে তোলা হয়। সেই আদালতে চিন্ময় মহাপ্রভুর হয়ে প্রায় 53 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, যার মধ্যে মুখ্য ভূমিকায় ছিলেন এই রমেন রায়। এবং চিন্ময় মহাপ্রভুর হয়ে মামলা লড়ার কারণে এই রমেন রায়কে জামাতের কর্মীরা, উগ্র মৌলবাদী সংগঠন এমনভাবে তাকে মেরেছে যে তিনি আজকে দিনে দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমনকি ভেন্টিলেশনে চলে গেছেন। যার ফলে আজকে কোর্টে চিন্ময় মহাপ্রভুর হয়ে কোনো আইনজীবী মামলা লড়েননি। আর স্বাভাবিক, মামলা লড়বেনই বা কি করে? যে মামলা লড়েছেন তাকে যদি এইভাবে মারা হয়, এটা দেখার পরে যে কোনো মানুষই চিন্ময় মহাপ্রভুর হয়ে মামলা লড়ার ক্ষেত্রে দুপা পিছাবেন, এটাই স্বাভাবিক। যার ফলে আজকে কোর্টে চিন্ময় মহাপ্রভুর যে জামিনের শুনানি ছিল, সেই জামিন 1 মাস পিছিয়ে গেছে। 1 মাস পরে আবার তার শুনানি হবে। এই 1 মাস ধরে চিন্ময় মহাপ্রভুকে জেলে থাকতে হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কথা, এই ভারতবর্ষের তথাকথিত যারা ইন্ডিয়া জোটের প্রতিনিধি আছে, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা মুখে আনতে গিয়ে হিন্দুদের কথা একবারও ভুলেও উচ্চারণ করতে পারছেন না, শুধুমাত্র তাদের এই ভোট ব্যাংকের কারণে তারা বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের কথা উচ্চারণ করছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা এটা মনে করিয়ে দিচ্ছেন যে ভারতবর্ষের সংখ্যালঘুরাও নাকি অত্যাচারিত হয়। এটা তারা বারবার উল্লেখ করে দিচ্ছে। কিন্তু তাদের কাছে আমার 3টে প্রশ্ন আছে। দেখুন, আজকে যে চিন্ময় মহাপ্রভু একজন ইসকনের সদস্য, তিনি বাংলাদেশের হিন্দু মায়েদের, বোনেদের সম্মান বাঁচানোর জন্য বাংলাদেশের সনাতনীদের একজোট করবার যে ডাক দিয়েছিলেন, তার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার হয়ে একজন আইনজীবীও বাংলাদেশে দাঁড়াতে পারেনি বা কারোর সাহস হয়নি, বরং যিনি দাঁড়িয়েছিলেন তাকে এভাবে মারা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের মনে থাকবে যে মুম্বাই কাণ্ডে আজমল কাসেমের বিরুদ্ধেও কিন্তু যখন মামলা হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভারত সরকার আজমল কাসেমের হয়েও কিন্তু আইনজীবী দাঁড় করিয়েছিল, যেটা বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যালঘুদের, হিন্দুদের মুখ হয়ে ওঠা, আন্দোলনের মুখ হয়ে ওঠা সেই চিন্ময় প্রভুর হয়ে কিন্তু একজনকেও মামলা লড়ার সাহস যোগায়নি, বা মামলা লড়ার সাহস কিন্তু কেউ দেখায়নি। এই প্রশ্নের উত্তরটা আপনাদের দিতে হবে। আপনারা এটা বলতে পারবেন যে ভারতবর্ষে এখনো অবধি কজন সংখ্যালঘু আছে? একজন সংখ্যালঘুর নাম বলুন যারা সরকারি দপ্তরে কাজ করে, কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তাদের উপর চাপ দিয়ে তাদেরকে তাদের চাকরির জায়গা থেকে ইস্তফা দিতে বাধ্য করেছে। আপনারা একজনের নাম বলতে পারবেন? আপনাদের কাছে তৃতীয় প্রশ্ন থাকলো যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে
যে সমস্ত মুসলিম সংগঠনের নেতাগুলো যেভাবে সাম্প্রদায়িকের তার কথা বলে, সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়, যেভাবে আগুন ঝরানো কথা বলে, সেখানে দাঁড়িয়ে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হয়েছে, এরকম একজনেরও নাম আপনারা বলতে পারবেন? সেখানে দাঁড়িয়ে দেখুন, বাংলাদেশে শুধু সনাতনীদের হয়ে কথা বলার জন্য, তাদেরকে এককাট্টা করানোর জন্য আজকে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে দেওয়া হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে আজকে আপনাদের ভারতের নিজের দেশের প্রতি ভালোবাসা নেই, আপনারা শুধুমাত্র অন্য দেশের হিন্দুদের সংখ্যালঘু তকমা দিয়ে শুধুমাত্র এই দেশের নিজেদের ভোট ব্যাংকটাকে সুনিশ্চিত করবার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু চুপ করে বসেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনো অবধি সারা বাংলাদেশের ইস্যুকে সারা বিশ্বব্যাপী এক্সপোজ করে দিয়েছে। কারণ আপনারা জানেন, বিভিন্ন দেশের সংসদে বাংলাদেশের ইস্যু নিয়ে কিন্তু কথা হচ্ছে। এমনকি ব্রিটেনের সংসদে দাঁড়িয়ে সেখানকার এমপিরা কিন্তু বলে দিচ্ছে যে বাংলাদেশে দিনের পর শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেখানে যে সমস্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছিল, সেই সমস্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে এই বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে জেল থেকে মুক্ত করে দিয়েছে এবং তারা গিয়ে বর্তমানে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সংগঠিত করছে। এটা কিন্তু ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে সেখানকার সাংসদ কিন্তু বলছে। একবার শুনে নিন ব্রিটেনের পার্লামেন্টে সেখানকার সাংসদ বাংলাদেশ নিয়ে কি বলছেন। And became an Islamic state in 1988, there are nonetheless supposed to be protections for minority religions under Articles 28, 39 and others of the Constitution. These appear not to be being enforced, and there are reports of police and army standing by as more than 20 places of minority Hindu and Sufi worship were vandalized and their worshippers attacked. On Friday, this came to a head when extremist groups from the Jamaat-e-Islami party attacked 2 Hindu temples in Chittagong and conducted a campaign of orchestrated violence against the Hindu population. শুনলেন তো? আর ভারতবর্ষের সংসদ ভবন, যেখানে দাঁড়িয়ে এই বিরোধীরা বাংলাদেশ ইস্যু নিয়ে হিন্দুদের ওপরে দুটো কথা বলার জন্য যাদের দ্বিধা লাগে, তারা এই ভারতবর্ষে উত্তরপ্রদেশ এবং অন্যান্য জায়গায় যারা পাথরবাজ আছে, যারা নিয়ম করে হিন্দুদের ওপরে পাথর মারে, যারা নিয়ম করে হিন্দুদের মন্দিরের ওপরে, হিন্দুদের রামনবমীর উপরে পাথর মারে, তাদের হয়ে বুক ফাটা কান্নায় কেঁদেই চলেছে। এই হলো ভারতবর্ষের বর্তমান দাঁড়িয়ে যারা বিরোধী আছে তাদের স্ট্যান্ড। তারা এইরকম পরিস্থিতিতে হিন্দু শব্দটা উচ্চারণ করতে যেমন পারছে না, তার সঙ্গে সঙ্গে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের উপর গলা ফাটাতেও পারছে না, বরং তারা ভারতবর্ষের সেই সমস্ত পাথরবাজ যারা দিনের পর দিন কাশ্মীরে পাথর মেরেছে, যারা উত্তরপ্রদেশে দাঁড়িয়ে হিন্দুদের উপরে পাথর মারে, যারা হিন্দুদের র্যালির উপরে পাথর মারে, তাদের হয়ে বুক ফাটা কান্নায় কাঁদছে। ভাবতে পেরেছেন? এরা ভারতবর্ষে থেকেও ভারতের বিরোধিতা করে যায় দিনের পর দিন। এরা থাকে ভারতবর্ষে খায়, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা এই দেশের সংখ্যালঘু মুসলিমদের তোষণ করে তাদের ভোট ব্যাংক পাওয়ার জন্য তারা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের হিন্দু কথাটা মুখে আনতেও তারা পারছে না। তারা হিন্দু কথাটা মুখে আনতেও পারছে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ত্রিপুরায় বিভিন্ন হোটেল যারা আছেন তারা বলেছেন বাংলাদেশি যারা আসবে তাদেরকে খাবার দেওয়া হবে না, তাদেরকে থাকতেও দেওয়া হবে না। ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাসে তারা আক্রমণ করে ফেলেছে, বলেছে ওখানে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে আর এখানে তোমরা বহাল তবিয়াতে থাকবে। তা হবে না, তা এখানে চলবে না। ত্রিপুরায় তারা করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হাসিনা কিন্তু একটি উক্তি করেছেন। হাসিনা বলেছেন যে বাংলাদেশের এই হিন্দুদের ওপর অত্যাচার আজকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছে মোহাম্মদ ইউনূস, তিনি জেনে শুনেই করাচ্ছে। বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাইছে, বাংলাদেশকে হিন্দু শূন্য তারা করতে চাইছে। এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প কি করছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে কিন্তু একটি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, যে হুঁশিয়ারিটা তিনি হামাসদের দিয়েছে।
কিন্তু সেই হুঁশিয়ারিটা যদি পরোক্ষভাবে আপনারা একবার চিন্তা করেন, সেই হুঁশিয়ারিটা কিন্তু পরোক্ষভাবে বাংলাদেশ সরকারকেও উনি দিয়েছেন। ট্রাম্প বলে দিয়েছেন যে 20শে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প শপথ নিচ্ছে, তার আগে হামাসকে ধমক দিয়ে বলে দিয়েছে যে যত ইসরায়েলদের বন্দী রেখেছেন তাদেরকে অবিলম্বে মুক্ত করে দিতে, না হলে 20শে জানুয়ারি শপথ নেওয়ার পরে মিডিল ইস্ট যত আছে মিডিল ইস্টকে উড়িয়ে দেবে। হামাসকে এইভাবে ধমকি দেওয়ার মানে আপনাদের ধরে নিতে হবে যে জঙ্গি গোষ্ঠীকে কিন্তু ধমক ট্রাম্প দিয়েই দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠী যাদেরকে এই ইউনিস সরকার আসার পরে জেল থেকে মুক্ত করেছেন, যারা এক একটা এলাকায় গিয়ে জামাতের নেতা হয়ে সেখানে গ্রামের পর গ্রাম হিন্দুদের বাড়িঘর লুট করছে, হিন্দুদের ওপর অত্যাচার করছে, হিন্দুদের মায়ে বোনেদের ধর্ষণ করছে, আজকে তাদের ওপরেও কিন্তু পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে যদি হামাসদের বলতে পারে যে ইসরায়েলের যত আটক আছে বন্দীরা তাদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে 20শে জানুয়ারির আগে, না হলে মিডল ইস্টকে উড়িয়ে দেবে, সেই ধমক যদি ট্রাম্প দিতে পারে তাহলে আগামী দিনে 20শে জানুয়ারি শপথ নেওয়ার পরে এই ট্রাম্প আর মোদি যৌথ উদ্যোগে বাংলাদেশের ইউনিস সরকারকেও কিন্তু তাড়িয়ে ছাড়তে পারে। তার সঙ্গে সঙ্গে ট্রাম্প কিন্তু এটাও বলেছে যে আমেরিকার যে কিছু ইকোসিস্টেম ছিল, যে ইকোসিস্টেমের মধ্যে থেকে কিছু মানুষ এই বাংলাদেশের এই স্থির অবস্থা তৈরির জন্য দায়ী, যারা বাংলাদেশের এই বর্তমান অবস্থা তৈরি করেছে, এই বাইডেনের সময়ে দাঁড়িয়ে সেই সিস্টেমটাকেই পুরো ভেঙে দেবে, সেই ইকোসিস্টেমটাকেই ভেঙে দেবে। কারণ আমেরিকা এই বাইডেনের সময় একটা ইকোসিস্টেম কাজ করেছে, যে ইকোসিস্টেমটা আজকে বাংলাদেশের এই অচল অবস্থা তৈরির জন্য দায়ী। যারা ইউনিসকে বসিয়েছে, বাংলাদেশের কে উত্তাল করেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, সেই জায়গাটা কিন্তু ট্রাম্প ধরে নিয়েছে। আর ধরে নিয়েছে বলেই তিনি বলেছেন যে বাইডেনের সময় যে ইকোসিস্টেম এটা কাজ করেছে সেই ইকোসিস্টেমটাকেই তিনি আগামী দিনে ভেঙে দেবেন। সুতরাং এখনই যদি বাংলাদেশের এই ইউনিস সরকার তারা যদি এই হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরেছে, তাহলে আগামী দিনে বিপদের ঘণ্টা কিন্তু ইউনিস সরকারের মাথার ওপরে বাজছে। কারণ দেখুন, এমনি ভারতবর্ষের আধ ঘন্টাও লাগবে না এই বাংলাদেশকে ঠান্ডা করে দিতে, আমেরিকার 10 মিনিটও লাগবে না বাংলাদেশকে ঠান্ডা করে দিতে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক ওই 20শে জানুয়ারি ট্রাম্পের শপথ অবধি যেরকম অপেক্ষা করছে, সেরকম ট্রাম্পও 20শে জানুয়ারি অবধি অপেক্ষা করছে। 20শে জানুয়ারির আগে অবধি যা যা গোছানোর তারা গুছিয়ে নেবে, 20শে জানুয়ারির পর থেকেই বাংলাদেশের ইউনিস সরকারের পতনের সূচনা হয়ে যাবে। সুতরাং যে পরিস্থিতি আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, এখনই যদি এই পরিস্থিতির বদল না ঘটাতে পেরেছে, আগামী দিনে বাংলাদেশের ওপরে কিন্তু মারাত্মক বিপদ আছে বলে মনে হয়। আপনারা কি মনে করেন? আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।